আরমান, হ্যাঁ ভালোবাসি। ভালোবাসি সেই ছোট্ট মেয়েটাকে, যেই মেয়েটা আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। আর যাকে ভালোবাসা যায়, তাকে চিনে নিতে চোখের দরকার হয় না, হৃদয়ের কম্পনে চেনা যায় তাকে। তুমি মাইশা, আমি মানি। কিন্তু আমার হৃদয় যে মায়াবতী, কে চায়, যার কোনো প্রতিচ্ছবি তোমাতে পাই না। তাই তো, তুমি মাইশা হয়েও আমার পিচ্ছি মায়াবতী না। মাইশা আরমানের কথাগুলো শুনে কেমন যেন ঘাবড়ে গেল। আর সেটা তার মুখে স্পষ্ট ফুটে উঠল দাড়ি। কিছুটা ভয়ে মাথা নিচু করে নিল ও, হয়তো বা লুকাতে চাইল ওর মুখের অনুভূতি। আর আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। স্পষ্ট বুঝতে পারল মাইশার ঘাবড়ে যাওয়া। আরমানের ঠোঁটর কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসি। তারপর বলল, আই ডোন্ট লাইক ইট when someone suddenly enters my room. So, you may leave now, মিস ম্যাশা তালুকদার। মাইশা, অপমানে নাকি ভয় পেয়ে মাথা নামিয়ে চলে যেতে চাইল বোঝা যায় না। তবে ওকে মাঝপথেই থামিয়ে দিয়ে আরমান বলল, স্টপ। মাইশা পানির গ্লাসটা নিয়ে এসে খাটের পাশে ছোট্ট টেবিলটাতে রেখেছিল। আরমান সেদিকে এগিয়ে পানির গ্লাসটা হাতে তুলে নিয়ে, আবারও মাইশার দিকে এগিয়ে এসে, ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মাইশা আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আর এদিকে সামিরা মাইশাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে মায়াকে টেনে নিয়ে আবার সিঁড়ির কাছে চলে গেল। তারপর সামিরা এমন ভান ধরল যেন ওরা এখনই সিঁড়ি দিয়ে উপরে এসেছে। মায়া বিরক্ত হয়ে বলল, সামিরা কি করছো বলো তো এগুলো? সামিরা, আরে আপু দেখতে থাকো শুধু। এদিকে মাইশা রুম থেকে বেরিয়েই সামিরা আর মায়াকে দেখেই থতমত খেয়ে গেল যেন। সামিরা মায়ার হাত ধরে মাইশার মুখোমুখি দাঁড়াল। তারপর সামিরা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এ কি আপু, ভাইয়া আপনার হাতে পানি পান করেনি? আবারও একবার থতমত খেয়ে গেল মাইশা, মুখে কিছুটা হাসি ফুটিয়ে তাড়াহুড়ো করে বলে উঠল, আসলে মানে পানি গরম হয়ে গেছে। সামিরা ওর কথায় ফিক করে হেসে দিয়ে বলল, পানি গরম হয়ে গেছে? নাকি ভাইয়া গরম হয়ে গিয়েছিল? মাইশা বেচারির অবস্থা নাজেহাল। ওরা কি করে বুঝল যে আরমান রেগে গেছে? ওরা আবার শুনে ফেলেনি তো ওদের কথোপকথন? না না, ওরা তো এই আসছে। সামিরা তো এই বাড়িরই মেয়ে, ওদের তো জানারই কথা আরমানের সম্পর্কে। আর রুবি বলে মেয়েটাও তো আগেই সাবধান করেছিল। নিজের মনেই কথাগুলো ভাবছিল মাইশা। সামিরার আওয়াজে ধ্যান ভাঙল ওর। সামিরা, কি হলো আপু? কি ভাবছ? ভাইয়া আবার সত্যি সত্যি গরম হয়ে যায়নি তো? আমার ভাইয়া কিন্তু পছন্দ করে না হুটহাট কেউ ওর রুমে যাক। গেলেই একদম রেগে বোম, আর তারপর ব্লাস্ট। সামিরা শেষের কথাগুলো কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল। মাইশা মুখে কিছুটা জোর করে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আরে না, রেগে যাবে কেন? অন্য কেউ আর আমি উনার কাছে এক হলাম নাকি? আমি উনার বউ হতে চলেছি। উনি তো রাগ করলেন আমি কাজ করছি দেখে। কোনো কাজ করতে বারণ করলেন আমায়। আর উনি ওয়াশরুমে থাকায় পানিটা গরম হয়ে গেছে। ঠান্ডা পানি চেয়েছিলেন উনি, তাই আমি উনাকে এই পানিটা খেতে দিইনি দাঁড়ি। আবারও নিচে গিয়ে ঠান্ডা পানি পাঠিয়ে দেব আমি। মায়া ও সামিরা দুজনেই অবাক হলো মাইশাকে বানিয়ে বানিয়ে এত মিথ্যা কথা বলতে দেখে। সামিরা মনে মনে ভাবল, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ভাইয়ার থেকে ঝাড়ি খেয়েও লজ্জা নেই, এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। কী বা করবে তাছাড়া? নিজের অপমান কি সহজে নিজের মুখে বলা যায়? মাইশা, মায়া, এখন কেমন আছিস তুই? কিছু মনে করিস না যেন, এসে থেকে তোর সাথে কথা হয়নি একবারও। মায়া মুখে বেদনার হাসি ফুটিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মাইশা হাসি মুখে বলল, আচ্ছা, আমার রুমে আসবি একবার ঠিক আছে? তোর সাথে কিছু কথা আছে। মায়া, আচ্ছা আপু। মাইশা আর দাঁড়ালো না ওখানে, সোজা নিচের দিকে রওনা দিল। এদিকে সামিরা মুখ বেঁকিয়ে ওকে নকল করে বলল, আমার রুমে আসবি একবার ঠিক আছে? হু, লাট সাহেবের নাতনি, উনি আদেশ করলেই যেতে হবে। একদম তুমি যাবে না আপু। যার দরকার হবে সে তোমার রুমে এসে কথা বলবে। মায়া একটা দুষ্খের হাসি দিয়ে বলল, এমনভাবে বলতে নেই সামিরা, আপু তোমার বড়। বড়দের সম্মান করতে হয়। আর কিছুদিন পর তো মাইশা আপু তোমার বড় ভাবি হতে চলেছে। সামিরা জ্ঞানীদের মতো করে বলল, বয়সে বড় হলেই সব জনা সম্মান পাওয়ার যোগ্য হয় না আপু। আর কে বলতে পারে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে? ভাইয়া নিজেই বলল, শুনলে না, যে এই বিয়ে হবে তার কোনো গ্যারান্টি নেই। কি হচ্ছে এখানে?
একটা গম্ভীর আওয়াজে দুজনের সামনে তাকিয়ে দেখল আরমান ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। বুঝল কথাটা আরমানের মুখ থেকেই বের হয়েছে। সামিরা বলল, কিছু না তো ভাইয়া। আবারও ভেসে এলো আরমানের গম্ভীর স্বর, তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন দুজন? সামিরা কিছুটা বিরক্ত হয়ে বলল, দাঁড়িয়ে আছি তো কি হয়েছে? এখানে দাঁড়িয়েও থাকতে পারবো না নাকি? আরমান গম্ভীর গলায় হুঙ্কার ছাড়ল, সামিরা, মনে হচ্ছে তুমি দিন দিন ভুল যাচ্ছ বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। তুমি খুব ভালো করে জানো বড়দের সাথে এভাবে কথা বলা আমি পছন্দ করি না। সামিরা ভয়ে কেঁপে উঠল। ও বুঝতে পারল রাগের মাথায় কি বলে ফেলেছে। মিনমিন করে বলল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। আসলে মাইশা আপুর সাথে কথা বলছিলাম তাই এখানে দাঁড়িয়ে। মায়া আপু আর আমি আমার রুমে যাচ্ছিলাম। আরমান গম্ভীর গলায় বলল, আচ্ছা তুই যা, মায়ার সাথে আমার কিছু কথা আছে। কথাটা শুনেই মায়া সামিরার হাতটা খামচে ধরল। আর সামিরা সেই হাত ওর অন্য হাত দিয়ে আস্তে করে ছাড়িয়ে দিল। তারপর অসহায় চোখে একবার মায়ার দিকে তাকিয়ে এক ছুটে চলে গেল। এদিকে মায়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিচ্ছু ভালো লাগছে না ওর, সবকিছু বিরক্ত লাগছে যেন। কোনো ইচ্ছে নেই ওর আরমানের সাথে কথা বলার। তাই মাথা নিচু করেই পাশ কাটিয়ে চলে যেতে চাইল ও, কিন্তু আরমানকে ক্রস করে যেতেই আরমান ওর হাতটা ধরে ফেলল। সাথে সাথেই মায়া থমকে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে নিল ও। এরপর আরমান কোনো কিছু না বলেই সোজা টেনে নিয়ে গেল ওর ঘরে। ওর ঘরে এসে থামতেই মায়া নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিল। তারপর রাগী গলায় বলল, এভাবে টেনে আনলেন কেন আমায়? আরমান ওর স্বভাবসুলভ গম্ভীর গলাতেই বলল, বললাম তো কথা আছে আমার তোমার সাথে। মায়া, আমার কোনো ইচ্ছে নেই আপনার কথা শোনার। আর এইভাবে যখন তখন স্পর্শ করবেন না আমায়। আরমান, কেন? কি হবে স্পর্শ করলে? মায়া প্রচণ্ড রেগে গিয়ে বলল, কেন? কেন স্পর্শ করবেন আমায়? কে দিয়েছে আপনাকে আমাকে স্পর্শ করার অধিকার? মায়ার কথা শেষ হতেই আরমান হঠাৎ মায়ার কোমরে হাত দিয়ে এক ঝটকায় দেয়ালের সাথে মিশিয়ে ধরল। তারপর দাঁত কিরমির করে মায়ার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এই আরমান শাহরিয়ারকে অধিকার দিতে হয় না, অধিকার ছিনিয়ে নেয়। মায়ার হাত দুটো দেয়ালের সাথে এক হাতে চেপে ধরে আছে আরমান, আর এক হাত মায়ার কোমরে। আরমানের গরম নিঃশ্বাস মায়ার মুখের উপর পড়ছে। মায়ার হার্টবিট হঠাৎ করেই বেড়ে গেছে। চোখ দুটো বন্ধ। আরমান ছাড়া কোনো পুরুষ মানুষ ওর সান্নিধ্যে কোনো দিন আসেনি। মায়াকে প্রথম স্পর্শ করা পুরুষটা হচ্ছে এই আরমান। আবার এই আরমানই সেই পুরুষ যাকে প্রথম দেখেই হৃদয়ের আঙিনায় বসন্তের নরম বাতাস বয়ে গিয়েছিল মায়ার। আরমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার মুখের দিকে। কি যেন খুঁজে চলেছে ওর মুখের মধ্যে। আরমানের গম্ভীর গলার আওয়াজ প্রবেশ করল মায়ার কর্ণকুহরে। ওপেন ইয়োর আইজ। মায়ার কি হলো জানা নেই, হঠাৎ ও যেন একটা ঘোরের মধ্যে চলে গেছে। মন্ত্রমুগ্ধের মতো ধীরে ধীরে চোখ খুলে দৃষ্টি রাখল আরমানের চোখে। আরমান খুব কাছে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা খুঁজল যেন মায়ার চোখে। তারপর ধীরে ধীরে আরমানের মুখে খেলে গেল একটা বাঁকা হাসি। হাসিটা বাঁকা হলেও প্রাপ্তির, যেন কাঙ্ক্ষিত কিছু হঠাৎ করেই পেয়ে গেছে ও। এরপর আরমান ধীরে ধীরে নিজের হাতের বাঁধন আলগা করে দিল। তারপর স্বাভাবিকভাবেই ড্রেসিং টেবিলের কাছে গিয়ে হাত ঘড়িটা তুলে নিয়ে পড়তে পড়তে স্বাভাবিক গলায় বলল, যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। মায়া তখনও থমকে দাঁড়িয়েছিল, দেওয়ালে ঠেস দিয়ে। আরমানের কথায় ঘর থেকে বেরিয়ে এলো যেন। ভীষণ রাগ লাগল ওর নিজের উপরই। বিরক্ত লাগল ওর যে এতক্ষণ আরমান ওর কাছাকাছি ছিল আরও বাধাও দেয়নি এটা ভেবে। বিরক্ত গলায় মায়া বলল, পারব না আমি। আমাকে কি কাজের মেয়ে মনে হয় নাকি? আপনার হবু বউ তো এনেছিল পানি, খাননি কেন তখন? আরমান, আমার সব কাজ করে দেওয়ার জন্যই তো এনেছিলাম তোমাকে, ভুলে গেলে? অনেক দিন হয়েছে, ছুটি কাটিয়েছ, এবার আবার নিজের কাজে লেগে পড়ো। হ্যাঁ, এখন অফিসে না গেলেও হবে। অফিস থেকে এক সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে তোমাকে। তবে আমার পার্সোনাল মেইডের কাজ থেকে ছুটি দেওয়া হয়নি। মায়া, বিয়ে করবেন কিছুদিন পর। হবু বউ তো বাড়িতেই আছে, তাই ভালো হবে নিজের হবু বউকে তার স্বামীর কাজগুলো এখন থেকে বুঝে নিতে দিন। না হলে পরে পস্তাতে হবে। আর হবু বউ বাড়িতে থাকতে এখনও আপনার পার্সোনাল মেইডকে কিসের প্রয়োজন? আরমান, বিয়ে? কাকে করব বিয়ে? আমি তো সেই মেয়েটাকেই বিয়ে করে ফেলেছি বহু আগেই, যার নাম হৃদয় খোদাই করে রেখেছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে, সেই দিন থেকেই। মায়া ভীষণ বিরক্ত হল আরমানের এমন কথায়। ও বিরক্ত গলাতেই বলল, কে? কে সেই মেয়ে?
যে আপনাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল? ওই মেয়েটা কি মাইশা নয়? আরমান, সেই মেয়েটা মাইশা কিনা জানি না, তবে আমি সেই একবার ছাড়া দ্বিতীয়বার আর তাকে চোখে দেখিনি, অথচ মনে মনে তার কপালের টিপ থেকে পায়ের নুপুর পর্যন্ত সাজিয়ে রেখেছি। সে আমার দেখা নয়, সে আমার প্রতীক্ষার রূপ। ভীষণ তোত্তারা কথা বলে এই লোক জামায়ার মাথার উপর দিয়ে যাই। ও বিরক্ত গলায় বলল, আপনার সাথে কথা বলাই বেকার। মাথা মুন্ডু কি যে বলেন বুঝা মুশকিল। বিরক্তকর লোক একটা। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দাঁড়াল না মায়া। গটগট পায়ে বেরিয়ে গেল রুম থেকে। আরমান ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে একটা বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে উচ্চারণ করল, এত তাড়াতাড়ি বিরক্ত হলে হবে জানেমান? এটা তো সবে শুরু। মায়া নিজের মনে বিড়বিড় করে আরমানকে বকতে বকতে ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আরমানকে পানি দিয়ে এসেছিল রুমে, তখন আবার আদেশ করেছে, তোমাকে হসপিটাল থেকে বাড়ি আনার চক্করে ব্রেকফাস্ট করা হয়নি আমার। তাই যাও খাবার রেডি করো, আমি আসছি। রুবি বলেছিল, স্যার নিচে আসার আগেই ও রেডি করে দেবে খাবার, ও যেন রেস্ট নেয়। মায়া বলেছে, না থাক, এটা ওর কাজ, তাই ও নিজেই করবে। ওর শরীরটা এখনও ফুরবল লাগছে, তাই এখন বিড়বিড় করতে করতে খাবার বাড়ছে আরমানের জন্য। মায়ার এই অবস্থাতেও মায়াকে কাজ করাচ্ছে আরমান, আর তাই মায়ার ভীষণ রাগ হচ্ছে আরমানের উপরে। কিন্তু বোকা মায়া খেয়ালি নেই যে এই কাজ এবং আরমানকে বোকার ধ্যানে থাকাই নিজের বাবার মৃত্যুর শোক থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। মায়া, নিষ্ঠুর লোক একটা। দেখল আজকেই কিছুক্ষণ আগে হসপিটাল থেকে এলাম। একটুও মায়া, দয়া নেই মনে। নিষ্ঠুর, পাষাণ। গালাগালি দেওয়া শেষ হলে আমি কি খেতে বসতে পারি? হঠাৎ নিজের কানের কাছে আরমানের গম্ভীর গলার আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠল মায়া। হাতে ছিল সুপের গরম বাটি, সেটাও কেঁপে উঠে পড়ে যেতে নিল। কিন্তু তার আগেই আরমান মায়ার হাতে হাত দিয়ে আগলে নিল বাটিটা। দ্বিতীয়বার কেঁপে উঠল মায়া আরমানের ছোঁয়ায়, আর সেটা স্পষ্ট অনুভব করল আরমান। উহুম, উহুম। হঠাৎ কারোর নকল কাশির শব্দে ঘুরে তাকালো আরমান ও মায়া। দেখল আবির তার ৩২টা দাঁত বের দাঁড়িয়ে আছে। আরমান মায়াকে পাশ কাটিয়ে চেয়ারে বসে গেল দাঁড়িয়ে। মায়া কিছুটা লজ্জা পেল আবিরের এমন হাসি দেখে। সাথে আরমানের উপর প্রচণ্ড রাগ হল। হঠাৎ এই বেহা লোকটা তার এত কাছে চলে আসছে কেন? বাড়ি ভর্তি মানুষজন, যদি কেউ দেখে ফেলে তখন তো মায়াকেই দুশ্চরিত্রা বানিয়ে দেবে। আবির, বলছি আমিও কিছু খাইনি সকাল থেকে দাঁড়িয়ে। আমার কপালেও কি কিছু খাবার জুটবে? আবিরের পিছন থেকে স্বামীরাও বলে উঠল, আর আমারও। মায়া তোমরা বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। এরপর মায়া ওদের দুজনকেও খাবার বেড়ে দিল। আরমান গম্ভীর গলায় বলল, আপনিও খেয়ে নিন মিস, না খেয়ে আবারও প্রেশার ফল করলে এবার আর হসপিটালে নিয়ে যাব না কিন্তু। আবির ও সামিরা বিস্ফোরিত চোখে তাকালো আরমানের দিকে। আবিরের গলায় তো খাবার আটকে গিয়ে খুব জোরে বিষম খেল দাড়ি কাশতে শুরু করল। যেই আরমান কোনো দিন কেউ খেল কি না খেল তার খোঁজ রাখে না, সে আজ ঘুরিয়ে পেঁচিয়ে মায়াকে খেতে বলছে। এতে অবাক হওয়ারই কথা। আবির এখনও কাশছে, আর এদিকে এই সুযোগ সামিরা হাতছাড়া করার মেয়ে নয়। ও শুরু করল আবিরের পিঠে ইচ্ছে মতো কিল চড় দিতে। সাথে মুখে বলছে, ৬০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০, ১১০। আর মেরে মেরে গুনতে পারল না সামিরা। তার আগেই রুবি ছুটে এসে সামিরার হাত ধরে থামিয়ে দিল। আর মায়া এসে তাড়াতাড়ি পানি দিল। আবির পানি খেয়ে কিছুটা ধাতস্থ করল নিজেকে। রুবি চিন্তিত সুরে সামিরা উদ্দেশ্য করে বলল, আরে এই সময় কেউ এইভাবে মারে? এতে হিতে বিপরীত হয়ে যাবে তো। আবির, থ্যাঙ্কস। রুবি ডার্লিং দাঁড়ি, তুমি আজ না আসলে এই শামুকের বাচ্চা শামুক আমাকে মেরাই ফেলত। সামিরা, আবুল ভাইয়া আমাকে একদম শামুক বলবে, এই ১ মিনিট। মিনিট? তুমি রুবি আপুকে কি বললে? রুবি ডার্লিং? মায়াও অবাক হল আবিরের মুখে ডার্লিং শুনে। আবির বুঝল ইমোশন লুকাতে না পেরে ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। দেখল রুবি কটমট করে তাকিয়ে আছে মিথ্যা রাগ দেখিয়ে। মিথ্যা মনে হচ্ছে কারণ লজ্জায় রুবির গাল লাল হয়ে আছে। আবির কিছুটা বোকা বোকা হেসে বলল, ডার্লিং বলেছি কারণ তুই রাক্ষসে মহিলার মতো আমায় মারছিলি আর রুবি এসে রাজকুমারীর মতো আমাকে বাঁচিয়েছে। আবারও সামিরা অবাক গলায় বলল, আবার রাজকুমারীও বলছে? শুনলে আপু? রুবি আর থাকতে পারল না এখানে। বেচারি লজ্জায় কেটে পড়ল ওখান থেকে। এদিকে ধমকে উঠল আরমান, খাবার টাইমে এত ডিস্টার্ব ভালো লাগে না। থামবি তোরা?
চুপ হয়ে গেল সবাই, যে যার মতো খেতে শুরু করল দাড়ি। আর আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, আর তোমাকে কি বললাম শুনতে পাওনি? খেয়ে নিতে বললাম তো। মায়া, আপনাকে এতটা চিন্তা না করলেও চলবে। সামিরা দাঁত বের করে হেসে বলল, আসলে ভাইয়া, মায়া আপুর খাওয়া অনেক আগেই হয়ে গেছে। বাড়িতে এসেই ছোট আম্মু খাইয়ে দিয়েছে। আরমান কোনো জবাব দিল না এই কথার। আর এদিকে আবির আরমানের দিকে তাকিয়ে দুষ্টু হাসি হাসছে। ও সেদিকে পাত্তা না দিয়ে চুপচাপ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়াল। তারপর আবারও মায়াকে উদ্দেশ্য করে বলল, দুপুরের লাঞ্চটা পাঠিয়ে দেবেন অফিসে। আর হ্যাঁ, রান্নাটা নিজে করবেন। ঠিক টাইমে যেন পৌঁছে যাই। 2 দিন পর কেটে গেছে 2 দিন দাঁড়ি। মায়া এই 2 দিনে নিজেকে আরও কিছুটা শক্ত করে তুলেছে। ওর চাচি ওকে অনেক কটু কথা শুনিয়েছে, আরমানের সাথে ডিভোর্স হওয়ার পরও আরমানদের বাড়িতে থাকার জন্য। শাসিয়েছে ওকে, ওর যেন আর আরমানের জীবনে ঢোকার চেষ্টা না করে। উনার মেয়েটা সুখী হতে চলছে। মায়া যেন উনার মেয়ের সুখের পথে কাটা হয়ে না থাকে। মায়াও নিজেকে ছোট করে জানিয়েছে, ও এই বাড়িতে 1 মাস কাজ করার জন্য এসেছিল। তার বেশি কিছু না। আরমানের সাথে চুক্তি হয়ে আছে ওর 1 মাসের। 1 মাস শেষ হলেই ও নিজেই এই বাড়ি থেকে চলে যাবে। থাকবেন না উনার মেয়ের সুখের পথে কাটা হয়ে। ড্রয়িং রুমের সোফায় সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছে। সময়টা সন্ধ্যা 7টার দিকে। আরমানের বাবা চাচাও অফিস থেকে চলে এসেছে। আরমান আর আবির এখনও আসেনি। মায়া সবার জন্য চা এবং হালকা নাস্তা নিয়ে আসলো। এখন মায়া এই বাড়ির বেশিরভাগ কাজই করে আঞ্জুমা বেগমের সাথে। আর ওর চাচি তো আছেই, সেই দিন মায়ার সাথে কাজের মেয়ের মতোই ব্যবহার করে। এমন ব্যবহার হয়তো এই বাড়ির মানুষগুলোও করে না। হ্যাঁ, সাবিনা বেগমও খারাপ ব্যবহার করে না ওদের সাথে। কারণ উনাকে আরমানের বাবা খুব ভালোভাবে বুঝিয়েছে যে মায়াকে ওদের দরকার। ওদের অফিসের জন্য। মায়ার হাতের ডিজাইন অনেক ভালো। ওর জন্য অনেক প্রফিট হয়েছে, ভবিষ্যতে আরও হবে। তাই উনি যেন মায়ার সাথে খারাপ ব্যবহার না করে। মায়া একে একে সবার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে সোফার এক পাশে। সবাই যে যার মতো গল্প করতে করতে চায় চুমুক দিচ্ছে। আর এদিকে মুঞ্জিলা বেগম নিজের মেয়ের তারিফ করতে ব্যস্ত, আমার মেয়েটাও খুব ভালো নাস্তা বানায়। রান্নাটা ও ভালোই করে, তবে একমাত্র মেয়ে তো তাই কখনো রান্না করতে দিইনি। সামিরা কিছুটা ভাবুক সুরে প্রশ্ন করল, আচ্ছা আন্টি, একমাত্র মেয়ে তাই কখনো রান্না করতে দেননি? তাহলে মাইশা আপু রান্না কিভাবে লিখল? সামিরার কথায় উনি কিছুটা থতমত খেয়ে গেল। উনি আমতা আমতা করে বলে উঠলেন, না মানে, আগে ও করত রান্না তখন শিখেছে। আর এখন আর করতে দিই না আমি। সামিরা দাঁত বের করে হেসে বলল, ও আচ্ছা। সাবিনা বেগম, সামিরা, মাইশাকে আপু বলছো কেন? ভাবি বলতে পারো তো। সামিরা মুখে হাসি ফুটিয়ে বলে উঠল, মমো, আগে ভাইয়ার সাথে বিয়েটা হয়ে যাক, তারপর থেকে অবশ্যই ভাবি ডাকবে। এখন কেমন জানি একটা লাগে। সামিরার এই কথার প্রতিউত্তরে সাবিনা বেগম কিছু বলবেন তার আগেই হঠাৎ কেউ উনার 2 চোখে হাত দিয়ে ধরল। উনি কিছু বলবে তার আগেই সামিরা উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, ছোট ভাইয়া! ওহ মাই আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মিসেস সাবিনা বেগমের চোখ ধরে রাখা ছেলেটি বিরক্ত গলায় বলে উঠল, দিলি তো আমার প্ল্যানের 12টা বাজিয়ে। ভ্যাত ভালো লাগে না। আঞ্জুমা বেগম ছুটে এসে জড়িয়ে ধরলেন ছেলেটাকে, আব্বু তুই এভাবে হঠাৎ করে বলে আসবি তো? ছেলেটিও আঞ্জুমা বেগমকে জড়িয়ে ধরে বললেন, আম্মু, বলে আসলে কি আর এই সারপ্রাইজটা পেতে? ছেলেটা হচ্ছে এই বাড়ির ছোট ছেলে, মানোয়ার এবং আঞ্জুম বেগমের একমাত্র ছেলে, আয়ান শাহরিয়ার। আয়ান তার আম্মুর চোখের পানি মুছে বড় আম্মুকে জড়িয়ে ধরল। উনার চোখেও খুশির পানি। এরই মধ্যে সামিরা ছুটে এসে নিজের মমো এবং ছোট ভাইয়ার মাঝে ঠেলে ঠুলে ঢোকার চেষ্টা করল। এতে বিরক্ত হয়ে সাবিনা বেগম ছেড়ে দিলেন আয়ানকে। তারপর সামিরাকে ধমকে উঠে বললেন, সব সময় এমন বাদরামি করো কেন তুমি? ততক্ষণে সামিরা নিজের ছোট ভাইয়াকে জড়িয়ে ধরেছে। ওর মমোকে 32টা দাঁত দেখিয়ে বলল, কারণ আমি বাদর তাই। আর আগেই বলেছি তোমরা আমার মমো ড্যাড তাহলে। আর কিছু বলল না ও। থেমে গিয়ে দুষ্টু হাসি হাসল ওর মায়ের দিকে তাকিয়ে। সাবিনা বেগম বিরক্ত হলেন ভীষণ। আয়ান একে একে বাবা চাচাকেও জড়িয়ে ধরল। এরপর সাবিনা বেগম আয়ানকে উদ্দেশ্য করে বলল, আয়ান বেটা, তোমার হবু ভাবির সাথে দেখা করবে না? যার কথা বলেছিলাম আমি তোমাকে। আয়ান, হ্যাঁ বড় অবশ্যই দেখা করব। কোথায় সেই হবু ভাবি?
তাকে দেখার জন্যই তো হঠাৎ করে এতদূর কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। আমার ভাইয়ের এতদিনের ভালোবাসা, যাকে সে পাগলের মতো খুঁজছে, তাকে দেখার জন্যই তো আসা। সবাই মাইশার দিকে তাকাতেই দেখল মাইশা ঘোমটা দিয়ে নিজের মুখটা আড়াল করার চেষ্টা করছে। কেমন যেন তার মায়ের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করছে। এটা দেখে সবাই কিছুটা অবাক হল। সাবিনা বেগম মাইশার কাছে এগিয়ে এসে বলল, এ কি মাইশা, তুমি এভাবে ঘোমটা দিয়ে রেখেছ কেন? মুনজিলা বেগম কিছুটা হাসার চেষ্টা করে বলল, আমার মাইশা মনে হয় লজ্জা পাচ্ছে এইভাবে একটা অন্য ছেলের সামনে আসতে। সাবিনা বেগম, আরে ও অন্য কেউ না, ও তো এই বাড়ির ছোট ছেলে, আঞ্জুমার ছেলে। ও মাইশা, আসো পরিচয় করিয়ে দিই তোমার দেওরের সাথে। কথাটা বলেই উনি মাইশাকে উঠে দাঁড় করিয়ে ওর ঘোমটাটা সরিয়ে দিল। আয়ান হাসি মুখে বলল, আরে ভাবি, আপনি লজ্জা। তুমি, নিজের পুরো কথা শেষ না করেই তুমি বলেই চিৎকার করে উঠল আয়ান। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাসি হাসি মুখটা চুপসে গেল ওর। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আয়ান হাসি মুখে বলল, আরে ভাবি, আপনি লজ্জা। তুমি, নিজের পুরো কথা শেষ না করেই তুমি বলেই চিৎকার করে উঠল আয়ান। ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাসি হাসি মুখটা চুপসে গেল ওর। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। হবু ভাবির জায়গায় যে নিজের ৩ বছরের ভালোবাসা মাইশাকে দেখবে কখনো কল্পনাও করেনি আয়ান। পুরো থমকে গেছে ও। আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গেছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মিসেস সাবিনা বেগম অবাক জিজ্ঞাসা করলেন, আয়ান বেটা, তুমি মাইশাকে আগে থেকেই চেনো? কিন্তু কিভাবে? তুমি তো আজ অনেক বছর ধরে লন্ডনে ছিলে পড়াশোনার জন্য। বাড়ির সবাইও ভীষণ অবাক হয়েছে আয়ান মাইশাকে আগে থেকেই চেনে এটা বুঝতে পেরে। আয়ান তখন যেন এই দুনিয়ায় নেই। মাইশা তাড়াতাড়ি উত্তর দিল, আমারা বন্ধু। মানে, আসলে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি। ফেসবুকে পরিচয় হয়েছিল, তখন থেকেই আমরা টুকটাক বন্ধু হিসাবে কথা বলি। তবে আয়ান, তোমাকে এখানে দেখে আমিও ভীষণ অবাক হয়েছি তোমার মতো। তুমি যে এই বাড়ির ছেলে তা আমি জানতাম না। মাইশা শেষের কথাগুলো আয়ানকে উদ্দেশ্য করে বলল। আয়ান শুধু অবাক হয়ে মাইশার কথাগুলো শুনল। কি হচ্ছে ওর সাথে ও যেন নিজেই বুঝতে পারছে না। মিসেস সাবিনা বেগম, ও আচ্ছা তাই বলো। তাই ভাবছি যে ও তো এত বছর দেশে ছিল কিন্তু তোমাকে কিভাবে চিনে। এখন বুঝলাম। যাও, তোমার তো এবার অনেক ভালো হলো মাইশা, তুমি আমাদের বাড়িতে একটা বন্ধুও পেয়ে গেলে। মাইশা নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ মমো, তুমি একদম ঠিক বলেছ। আমি তো আশাই করিনি যে এইভাবে আয়ানকে এখানে দেখতে পাব। আয়ান তখনও বিস্মিত নজরে দেখে চলছে মাইশাকে দাঁড়ি। যেন এই মাইশা ওর বড্ড অচেনা দাঁড়ি। হঠাৎ কেউ একজন ছুটে এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল আয়ানকে। হেই ব্রো, তুই কোথা আসলি? আমি তো পুরোই অবাক তোকে দেখে। এটা আবির ছাড়া কেউ না। আবিরই জড়িয়ে ধরেছে আয়ানকে। আর কথাগুলো আবিরই বলল। আবির আয়ানকে ছেড়ে দিয়ে বলল, কেমন আছিস তুই? আর হঠাৎ এইভাবে কোথা থেকে আসলি? আয়ান স্বাভাবিক গলাতেই উত্তর দিল, ভালো আছি ব্রো। ভেবেছিলাম সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজের জন্যই যে এত বড় সারপ্রাইজ বাড়িতে অপেক্ষা করছে কল্পনাও করিনি। আয়ান শেষের কথাটা মাইশার দিকে তাকিয়ে বলল। তারপর আঞ্জুমা বেগমের উদ্দেশ্যে বলল, আম্মু আমি রুমে গেলাম, লাগেজগুলো পাঠিয়ে দিও। ভীষণ ক্লান্ত লাগছে দাঁড়ি, আবার পরে কথা হবে সবার সাথে। কথাগুলো গম্ভীর গলায় বলে, আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গম্ভীর মুখেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আয়ান। সবাই ভীষণ অবাক হল আয়ানকে হঠাৎ করেই পাল্টে যেতে দেখে। ও ভীষণ হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে, কিন্তু মাইশাকে দেখার পরপরই চুপসে গেল ও। আবির তো অবাক হয়েই বলল, কি হলো ব্যাপারটা? হাসি খুশি ছেলেটা লন্ডন গিয়ে এমন গোমরা মুখ হয়ে গেল কিভাবে? সামিরা, আরে ভাইয়া তো একই রকম আছে, এসে থেকেও সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ মাইশা আপুর সাথে পরিচয় হওয়ার পর থেকে এমন মুখটা বাংলার পাঁচের মতো করে নিল। আবির দাঁত কেলিয়ে বলল, বুঝলি শামুক, তাহলে আমার মনে হয় আয়ানের হয়তো মাইশাকে বড় ভাবি হিসাবে পছন্দ হয়নি। এটা শুনে বেচারি মাইশার মুখটা চুপসে গেল। মিসেস সাবিনা বেগম বললেন, তোমরা একটু বেশিই ভাবছ। ও এত দূর থেকে জার্নি করে এসেছে, তাই কিছুটা ক্লান্ত, একটু রেস্ট নিতে দাও, দেখবে ও আবার আগের মতো হয়ে যাবে। আবির, আরে আন্টি আপনি তো দেখছি সিরিয়াস হয়ে যাচ্ছেন। আমি তো মজা করছিলাম। সাবিনা বেগম, বুঝেছি,
তোমাদের মজা করা ছাড়া আর আছে কি? আঞ্জুমা, এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ছেলেটার জন্য খাবারের ব্যবস্থা কর। এতদিন পর ছেলেটা এলো, আর তুই এইভাবে দাঁড়িয়ে আছিস? আঞ্জুমা বেগম অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল। উনার ভীষণ খটকা লাগলো আয়ানের এমন হঠাৎ পরিবর্তন দেখে। সবই তো ঠিক ছিল, কিন্তু মাইশাকে দেখার পরই কেমন যেন চুপসে গেল। উনি উনার ছেলেকে খুব ভালো করে চেনে। নিশ্চয় কোনো ব্যাপার আছে তার ছেলের হঠাৎ এমন করার পেছনে। অন্যমনস্ক হয়ে নিজের ছেলের বিষয়ে ভাবছিলেন উনি। সাবিনা বেগমের কথায় ধ্যান ভাঙল। আঞ্জুমা বেগম, হুম ভাবি, যাচ্ছি বলেই উনি চলে গেলেন আয়ানের জন্য খাবারের ব্যবস্থা করতে। এদিকে আয়ান ওর রুমে সোফায় বসে আছে। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। এখনও পরনের পোশাকটাও পাল্টায়নি। 2 জন এসে ওর লাগেজগুলো দিয়ে গেল। কিন্তু তাতেও কোনো হেলদোল নেই। তুমি যে এই শাহরিয়ার পরিবারের ছেলে, সেটা তো কই আগে বলনি তো? একটা চেনা অথচ অচেনা রূপের মেয়েলি কণ্ঠস্বর শুনে আয়ান মুখ তুলে তাকালো দরজার দিকে। দেখল মাইশা দাঁড়িয়ে আছে ওখানে। আয়ান গম্ভীর গলায় বলল, কেন? আগে জানলে আমার সাথে ব্রেকআপ করতে না বুঝি? যদিও ব্রেকআপ তুমি করেছ, আমি না। মাইশা মুচকি হাসি দিয়ে এগিয়ে আসতে আসতে বলল, জানলেও কিছু করার ছিল না। তবুও ব্রেকআপ করতাম আমি দাঁড়ি। কারণ এত বড় সুযোগ কিভাবে হাতছাড়া করি বলো? তোমার থেকে তোমার বড় ভাইয়ের নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, পাওয়ার সব বেশি। কথাগুলো বলতে বলতে সোফায় আয়ানের পাশে এসে বসল, কিছুটা গা ঘেঁষে। তারপর আয়ানের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস গলায় বলল, এমনকি তোমার থেকেও ভীষণ হ্যান্ডসাম। দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। এরপর ওর কানের কাছ থেকে মুখ সরিয়ে নিয়ে এসে স্বাভাবিক গলায় বলল, আর এমনিতেও আমি তোমার ভাইয়ের কাছে যাইনি, তোমার ভাই আমার কাছে এসে ধরা দিয়েছে। আমাকে নাকি তোমার ভাই অনেক বছর আগে থেকে ভালোবাসে। আমি ছোটতে উনার জান বাঁচিয়েছিলাম তাই। আর তোমার বড় আম্মু নিজে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তোমার বড় ভাইয়ের বউ করার জন্য। আমার মা বাবাও রাজি, তাই ভাবলাম বিয়েটা করেই নিই। আয়ানের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। মাইশার প্রতিটা কথা ওর হৃদয়কে পুড়িয়ে দিচ্ছে যেন। না, হার সহ্য করতে পারল না আয়ান। রাগে এক হাত দিয়ে সোফায় ওর পাশে বসে থাকা মাইশার গলা চেপে ধরে সোফার সাথে ঠেসে লাগিয়ে দিল। মাইশা ছটফট করতে শুরু করল। 2 হাত দিয়ে আয়ানের হাত ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু না, পারল না। একটা স্বাস্থ্যবান পুরুষ মানুষের কাছে ওর চেষ্টা বৃথা। মাইশার শ্বাস বন্ধ হয়ে আসছে, মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। ধীরে ধীরে ওর চোখ লাল হয়ে গেল। চোখ থেকে পানি পড়তে শুরু করল। আয়ান রাগে হিসহিসিয়ে বলছে, কেন করলি তুই আমার সাথে এমন? কি দিইনি তোকে? হ্যাঁ, কি দিইনি তোকে? আজ পর্যন্ত তোর একটাও ইচ্ছে অপূর্ণ রাখিনি। বাপ, ভাইয়ের দেওয়া আমার হাত খরচের টাকা দিয়ে তোর সব স্বপ্ন পূরণ করেছি। যখন যেইটা চেয়েছিস সেটাই দেওয়ার চেষ্টা করেছি। আর আজ, আমার বড় ভাইয়ের টাকা দেখে আমাকে ছেড়ে আমার বড় ভাইয়ের পেছনে পড়েছিস? না, এটা আমি কখনোই হতে দেব না। তুই শুধু আমার, তুই শুধুই আমার। কিছুতেই তোকে আমি অন্য কারো হতে দেব না। কথাগুলো বলে এক নজর আয়ানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল মাইশা। ও খুব ভালো করে চেনে আয়ানকে। ওর কথাগুলো ঠিকই কাজে দেবে। এদিকে আয়ান অসহায় চোখে তাকিয়ে থাকল মেঝের দিকে। হ্যাঁ, ঠিকই বলছে মাইশা। আরমান সেই 10 বছর ধরে ভালোবাসে তার মায়াবতীকে, আর এটা এই বাড়ির সবাই জানে। অনেক পাগলামি করেছে ও সেই মেয়ের জন্য। আর আজ ভাগ্যের নির্মম পরিহাসে সেই মেয়ে হচ্ছে মাইশা, যার সাথে আয়ানের 3 বছরের সম্পর্ক। হ্যাঁ, ফেসবুকে পরিচয় হয়েছিল ওদের। একে অপরের পোস্টে লাইক, কমেন্টের রিপ্লাই, এরপর টুকটাক মেসেজে কথা বলা। তারপর শুরু হয় বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকেই গড়ে উঠে ভালোবাসা। আর আজ সেই 3 বছরের ভালোবাসা হেরে গেল ওর ভাইয়ের 10 বছরের ভালোবাসার কাছে। হ্যাঁ, জেদের বসে প্রথমে সবাইকে জানিয়ে মাইশাকে বিয়ে করবে বললে ও এখন স্পষ্ট বুঝতে পারছে এটা সম্ভব নয়। কিছুতেই সম্ভব নয়। ও এত বড় বিশ্বাসঘাতকতা কিছুতেই করতে পারবে না ওর ভাইয়ের সাথে। ও নিজের চোখে দেখেছে সেই মেয়ের জন্য ভাইকে ছটফট করতে। অনেক জায়গায় পাগলের মতো খুঁজ বেরিয়েছ মেয়েটাকে। না, এটা ও কিছুতেই পারবে না। ওর বড় ভাইয়াকে কিছুতেই কষ্ট দিতে পারবে না ও। কারোর পায়ের আওয়াজে মুখ তুলে তাকালো আয়ান। দেখল ওর আম্মু এসেছে রুমে, হাতে খাবারের প্লেট। আয়ান তাড়াতাড়ি ওর চোখের পানিগুলো 2 হাত দিয়ে মুছে নিল। হ্যাঁ,
এতক্ষণ কথাগুলো ভাবতে ভাবতে চোখ থেকে পানি পড়ছিল ওর। সবাই বলে ছেলেদের কান্না মানায় না, কিন্তু কেউ ভাবে না যখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, সেটা তো ছেলে হোক বা মেয়ে, রক্ত তো একই রকম ঝরে। পুরুষ বলে কি তার কষ্টের কোনো শব্দ হবে না? আয়ান মুখ হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে আম্মু, এসো এসো বসো। আজ আমি তোমার হাতে খাব। কতদিন খাইনি তোমার হাতে। আঞ্জুমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার থালাটা সোফার সামনের টেবিলটাই রাখে আয়ানের পাশে বসল। তারপর ছেলেকে টেনে নিজের কোলে মাথা দিয়ে শুইয়ে দিলেন। তারপর মাথায় আদুরে স্পর্শে হাত বুলিয়ে দিতে শুরু করলেন। আয়ানও নিজের গর্ভধারিণী মায়ের স্নেহ পেয়ে আরও ভেঙে পড়ল যেন। আবারও চোখ থেকে বেরিয়ে এলো অবাধ্য নোনা জল। আর সেগুলো লুকাতে মায়ের কোলে মুখ গুজল আয়ান। আঞ্জুমা বেগম, ভালোবাসিস মাইশাকে, তাই তো? আয়ান তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে বসল। তারপর মুখে হাসি আনার চেষ্টা করে বলল, কি সব বলছো আম্মু? তোমাদের সবাইকে এতদিন পর দেখে ইমোশনাল হয়ে পড়েছি। আর মাইশা আমার ভালো বন্ধু হয়। আঞ্জুমা বেগম স্নেহ মাখা কণ্ঠে বলে উঠল, আমি তোর আম্মু, আয়ান। 10 মাস গর্ভে ধারণ করেছি তোকে। সবার চোখকে ফাঁকি দিতে পারলেও নিজের মায়ের চোখকে ফাঁকি দিতে পারবি না। আঞ্জুমা বেগমের এমন কথায় আয়ান যেন নিজেকে ধরে রাখতে পারল না। আরও ভেঙে পড়ল ও। আবারও মায়ের কোলে শুয়ে পড়ে কোমর জড়িয়ে ধরে, কোলে মুখ গুজে হুহু করে কান্না করে দিল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, ভীষণ ভালোবাসি আম্মু। ভীষণ ভীষণ ভালোবাসি দাড়ি। ওকে ছাড়া বাঁচতে পারবো না আমি। আঞ্জুমা বেগম কিছুক্ষণ কাঁদতে দিলেন ছেলেকে। ছেলের কষ্ট দেখে নিজের চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল আঞ্জুমা বেগমের। স্নেহ ভরা স্পর্শে হাত বুলিয়ে দিতে থাকলেন ছেলের মাথায়। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা হতে পারে না আব্বু। মাইশার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আরমানের। আর সবাই জানে আরমান মাইশাকে সেই 10 বছর থেকে ভালোবাসে। আর তোর জন্য আমি একটা খাঁটি মেয়ে ঠিক করে রেখেছি। তাকে তোর আব্বুরও খুব পছন্দ। আর আমি জানি সেই মেয়েকে তোরও পছন্দ হবে। আর সত্যি বলতে মাইশা মেয়েটাকে আমার একটুও পছন্দ না। তাই চেষ্টা কর মাইশাকে। কথাটা শেষ করলেন না আঞ্জুমা বেগম। দরজার দিক থেকে চোখ পড়তেই থেমে গেলেন উনি। দরজার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আরমান। আয়ান নিজের কান্না থামিয়ে দিয়ে তার আম্মুর কথা শুনছিল। কিন্তু হঠাৎ ওর আম্মুকে থেমে যেতে দেখে মুখ তুলে তাকাল। দেখল ওর আম্মু ঘাবড়ানো চেহারা নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আয়ানও ঘুরে তাকালো দরজার দিকে। আরমানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে নিজেও চমকে উঠে বসল ও। তাড়াতাড়ি 2 হাত দিয়ে চোখের পানি মুছে নিল ও। আয়ান সোফা ছেড়ে উঠে তাড়াতাড়ি আরমানকে জড়িয়ে ধরল। আয়ান, কেমন আছো ভাইয়া? আরমান তখনও শান্ত, নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আয়ানের জড়িয়ে ধরার শর্তেও আরমান ধরেনি। এতে আয়ান একটু ভয় পেল ভিতরে ভিতরে। আরমান শান্ত ভঙ্গিতে ছাড়িয়ে নিল আয়ানকে। তারপর ওর চোখে চোখ রেখে গম্ভীর গলায় প্রশ্ন করল, কি হয়েছে? কাঁদছিলি কেন তুই? আয়ান জোর করে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আরে ওহ কিছু না ভাইয়া, অনেক দিন পর তোমাদের সবাইকে দেখলাম তো তাই একটু ইমোশনাল হয়ে পড়েছি। আরমান গম্ভীর গলাতেই বলল, আয়ান তুই কিন্তু জানিস মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না। আরমানের এই কথা শুনে আয়ান নিজের মাথা নিচু করেনি। মাথা নিচু রেখেই ও ধীরে ধীরে বলে, ভালোবাসি একজনকে। 3 বছরের সম্পর্ক, কিন্তু তার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। এখন সেও এই বিয়েতে রাজি। আরমান, কে সেই মেয়ে যে আয়ান শাহরিয়ারকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে যায়? আয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমাকে ছেড়ে যাকে বেছে নিয়েছে, তার টাকা, পয়সা, নাম, যশ, খ্যাতি সব আমার থেকে বেশি ভাইয়া। তাই আমাকে ছেড়েছে। আরমান, তার মানে সেই মেয়ে টাকা, পয়সা, নাম, যশ, খ্যাতি এগুলোকে ভালোবাসে, মানুষটাকে না? আয়ান, হুম ভাইয়া, কিন্তু আমি ওই মেয়েটাকেই ভালোবাসি। 3 বছরের সম্পর্ক আমাদের। তাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। আরমান, হুম ওই মেয়ে তোর হবে, কথা দিচ্ছি। তবে তোকে কষ্ট দেওয়ার জন্য তাকেও কষ্ট পেতে হবে। আয়ান আরমানের কথায় চমকে উঠল। সেটা ওর মুখে স্পষ্ট ফুটে উঠল। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের মুখের দিকে। আয়ান কিছুটা আমতা আমতা করে বলল, না ভাইয়া, মানে এটা সম্ভব না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। এটা করলে যে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সেও কষ্ট পাবে দাঁড়ি। তুমি এসব বাদ দাও ভাইয়া, আমি কিচ্ছু চাই না দাঁড়ি। যে যার মতো সুখী থাক। আরমান ভয়ঙ্কর গলায় বলল,
আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি আমি। আর তুই ভাবলি কি করে যে সেই মেয়ে তোকে কষ্ট দিয়ে নিজে সুখী হবে? এটা আমি কখনোই হতে দেব না। আয়ান, কিন্তু ভাইয়া। আরমান, কোনো কিন্তু না। ফ্রেশ হ, অনেক দূর থেকে এসেছিস। খাওয়া দাওয়া করে নে। আর তোর চোখে যেন আমি আর এক ফোঁটাও পানি না দেখি। কথাগুলো বলেই আরমান আর এক মুহূর্তও দাঁড়াল না ওখানে। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকল বড় ভাইয়ের চলে যাওয়ার দিকে। পরের দিন বিকালে। আজ বাড়ির পুরুষরা সব বাড়িতেই আছে। আয়ান এতদিন পর বাড়ি আসায় বাড়িতে যেন খুলির ঢল নেমেছে। সামনে এই বাড়ির বড় ছেলের বিয়ে। সামনের শুক্রবার আরমান আর মাইশার বিয়ে। বিয়ে বলতে বড় কোনো অনুষ্ঠান করা হবে না। শুধু কাছের আত্মীয়দের নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে দাঁড়ি। কারণ এখন শুধু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে থাকবে। পরে অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়ে সারা হবে। দেশের এত বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা, তাই হঠাৎ করে তো আর সবকিছু সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরমানের মতো নিয়ে। বিকেলে বাড়ির বাইরে বাগানে গাজেবোতে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছে। গাজেবো হল একটি ছাউনিযুক্ত কাঠামো, যা সাধারণত বাগান, পার্ক বা খোলা জায়গায় দেখা যায়। গাজেবোর উপরে একটি ছাউনি থাকে যা রোদ বা বৃষ্টি থেকে রক্ষা করে। আর গাজেবোর চারপাশে সাধারণত কোনো দেয়াল থাকে না, এটি খোলা থাকে। শুধুমাত্র আরমান বাদে। আরমানও আজ বাড়িতেই ছিল। দুপুরের খাওয়ার পর বেরিয়ে গেছে, জরুরি মিটিং এর জন্য। বাড়ির সবাই কিছুটা অবাক আয়ানের আচরণে। কারণ আগে আয়ান ভীষণ হাসি খুশি একটা ছেলে ছিল। এখন কেমন যেন নির্জীব গম্ভীর টাইপের হয়ে গেছে দাড়ি। আগে আবির, সামিরা আর আয়ান মিলে বাড়িটাকে মাতিয়ে রাখত দাড়ি। কিন্তু আয়ান আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। এদিকে মায়া রান্নাঘরে সকলের জন্য সিঙ্গারা বানাচ্ছে। এখন রান্নাঘর পুরো ফাঁক। কোনো কর্মচারী নেই এখন। এই সময়ে তারা রেস্ট নিতে ব্যস্ত। প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় মায়া কিছু না কিছু নাস্তা বানায়। আজ যেহেতু বিকেলে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছে তাই ও ভাবল আজকে নিজের হাতে সিঙ্গারা বানাবে। তাই মায়া কোমরে ওড়না পেঁচিয়ে নিজের কাজে লেগে গেছে। সিঙ্গারাতে ভরার জন্য আলুর পুর রেডি করা হয়ে গেছে। এখন আটা মাখাচ্ছে। কিছুক্ষণ মধ্যেই ওর আটা মাখা শেষ হয়। ভীষণ গরম করছে এখন মায়াকে। ছোট ছোট চুলগুলো বারে বারে সামনে চলে আসায় ও আটা হাতেই সরিয়ে দিয়েছে। আর তাই কপালেও কিছুটা শুকনো আটা লেগে গেছে, সেটা ও ভালোই বুঝতে পারছে। তাই ভাবল আগে একবার ফ্রেশ হয়ে আসুক, তারপর বাকি কাজ সারবে। এই ভেবে মায়া রান্না ঘর থেকে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আর এই ফাঁকে মাইশা প্রবেশ করল রান্নাঘরে। ও এতক্ষণ নজর রাখছিল মায়ার উপর। মায়া বেরিয়ে যেতেই ও রান্নাঘরে ঢুকে গেল। তারপর মুখে একটা বাঁকা হাসি নিয়ে আলুর পুরের বাটির ঢাকনা সরাল। তারপর বাটিটা হাতে তুলে নাকের কাছে নিয়ে গন্ধ শুকে বলল, উমম, ভীষণ টেস্টি হতো মনে হচ্ছে। কিন্তু সেটা আর হলো না রে মায়া। আমি থাকতে সেটা কিভাবে হতে দিই? তুই আমার শ্বশুর বাড়িতে থেকে তাদের থেকে ভালো ভালো প্রশংসা শুনবি আর আমি চুপচাপ তা দেখব? না, এটা হতে পারে না। কথাগুলো বলে একটা বাঁকা হাসি দিয়ে হাতে থাকা বাটিটা হাতে থেকে নামিয়ে রেখে, লঙ্কা গুঁড়ো এর কৌটা হাতে নিয়ে, প্রায় এক মুঠো হবে লঙ্কা গুঁড়ো তাতে দিয়ে দিল। এরপর আবার লঙ্কা গুঁড়োর কৌটা যেখানে ছিল সেখানে রেখে, হাত দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে মেখে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। তারপর আবারও যেমন ছিল তেমন করে ঢাকনা দিয়ে ঢেকে, বেসিনে হাত ধুয়ে, মুখে বাঁকা হাসি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। এদিকে মায়া কিছুক্ষণ পর ফিরে এসে আবারও নিজের কাজ শুরু করল দাঁড়ি। আলুর পুরটা দেখে কেমন জানি রংটা অন্য রকম লাগল, কিন্তু ও ভাবল যে এতক্ষণ রেখে দেওয়ার জন্য হয়তো রংটা একটু চেঞ্জ হয়ে গেছে। তাই ও ওই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সিঙ্গারা বানাতে শুরু করল। কিছুক্ষণ পর মায়ার সবকিছু রেডি করা হয়ে গেল। সিঙ্গারার সাথে গাঢ় দুধের চা বানিয়েছে। সব কিছু রেডি, এখন শুধু সবাইকে সার্ভ করার পালা। ঠিক তখনই রান্নাঘরে মাইশা উদয় হল। মুখে হাসি নিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, তোর নাস্তা বানানো শেষ? মায়াও হাসি মুখে বলল, হুম আপু, হয়ে গেছে, সব রেডি। মাইশা, আচ্ছা চল, আমি তোকে নিয়ে যেতে সাহায্য করছি। মায়া, আচ্ছা আপু চলো। বলেই মায়া সিঙ্গারার ট্রেটা মাইশার হাতে ধরিয়ে দিল। আর নিজে চায়ের ট্রেটা হাতে নিল। এরপর ওরা দুজন এগিয়ে গেল বাগানের দিকে। এদিকে সবাই বাগানের গাজেবোতে রাখা চেয়ারে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। মায়া মাইশা ট্রেগুলো ওখানে মাঝখানে থাকা টেবিলে রাখল দাঁড়ি। মাইশা, এই নিন, গারমা গারাম সিঙ্গারা।
এগুলো মা। মুঞ্জিলা বেগম, এগুলো তুই নিজের হাতে বানিয়েছিস তাই তো? আমি জানি আমার মেয়ে সিঙ্গারাটা দারুণ বানায়। ওর হাতের খাবার যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছে করবে। মাইশাকে পুরো কথা শেষ করতে না দিয়েই মাইশার মা নিজের মেয়ের গুণগান করতে শুরু করল। মাইশা হতভম্ব হয়ে গেল দাঁড়িয়ে। ওর মা ওটা কি করছে? ও যে একেবারে যাচ্ছে তাই ভাবে ফেসে যাবে। মাইশা তাড়াতাড়ি উনাকে থামিয়ে দিয়ে বলতে চাইল, আসলে মা আজকের সিঙ্গারাগুলো মায়া। মুঞ্জিলা বেগম মেয়েকে একটা চোখ টিপ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মায়া তোকে সাহায্য করেছে এই কাজে। কিন্তু এগুলো তুই বানিয়েছিস আমি জানি। ঘ্রাণ শুকেই বুঝতে পেরেছি আমি। আহহ কি সুন্দর ঘ্রাণ। মাইশা মনে মনে বলল, গেল রে গেল, এই মাটা না আমার ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে। সামিরা, না মায়া আপু তো সাহায্য করেনি। একটু আগে আমি যখন আমার ফোন আনতে ঘরে গেলাম তখন দেখলাম মাইশা আপু একা একাই আলু মাখছে। মায়া সামিরার মুখ থেকে মাইশা আলু মাখছে কথাটা শুনে একটু অবাক হল, কিন্তু কিছু বলল না। ভাবল ওর চাচি যখন চাইছে নিজের মেয়ের একটু প্রশংসা করতে চাইছে তখন করুক। মুঞ্জিলা বেগম, বললাম না, আমার মেয়েটা খুব গুণী। ও খুব ভালো রান্না করে। সবাই বসে আছেন কেন? খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার মেয়েটা নিজের হাতে বানিয়েছে। মাইশার ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে দাঁড়ি। ও বুঝতে পারছে না কিভাবে ওর মাকে থামাবে। এখন নিজের ভীষণ কান্না পাচ্ছে মাইশার। কেন যে ও অমন একটা কাজ করতে গেল, এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। আবার সামিরা বলছে যে ও নাকি ওকে দেখেছে আলু মাখতে। এদিকে মায়াও কিছু বলছে না। এখন ও বুঝতে পারছে না সিঙ্গারাগুলো খাওয়া থেকে সবাইকে কিভাবে আটকাবে। আয়ান এতক্ষণে গম্ভীর গলায় বলে উঠল, 3 বছরের বন্ধুত্ব। আমার জানামতে মাইশা রান্নার রও জানে না। মুঞ্জিলা বেগম তাড়াতাড়ি হাসি মুখে বলে উঠলেন, আরে বাবা তুমি জানবে কি করে? তুমি তো এতদিন দেশেই ছিলে না। সামিরা, এত কথা বললে, খাবো কখন? আমি শুরু করছি খাওয়া। বলেই সামিরা উঠে সিঙ্গারা নিতে চাইল কিন্তু ওর হাতে ধরে থামিয়ে দিল আবির। তার দাঁত দেখিয়ে বলল, সামিরা, তুমি জানো না বড়রা সব সময় আগে আগে বড়রা টেস্ট করুক তারপর আমরা করব। কথাটা বলেই আবির সামিরাকে আবারও টেনে বসিয়ে দিল। ওর দুজন পাশাপাশি বসেছিল। সামিরা এতে প্রচণ্ড বিরক্ত হল। ও বিরক্ত হয়ে কিছু বলবে তার আগেই আবির চোখ দিয়ে ইশারা দিল। শয়তানরা শয়তানের ইশারা ভালোই বোঝে। তাই সামিরা শান্ত হয়ে গেল। এরপর আবির নিজের ফোনটা ওপেন করে একটা ভিডিও চুপি চুপি সামিরাকে দেখাল। যা দেখে সামিরা প্রচণ্ড শখ হল। এদিকে মায়া সবার হাতে একে একে চা তুলে দিতে শুরু করেছে। মাইশা মনে মনে কুবুদ্ধি আটল। ও সিঙ্গারার ট্রে হাতে তুলে নিয়ে বলল, দাঁড়ান আমি সবাইকে দিচ্ছি। কথাটা বলেই ও 2 পা এগিয়ে হোঁচট খাওয়ার নাটক করল, আহ শব্দ করে। হাতে থেকে ট্রেটা ফেলে দিতে চাইল, কিন্তু তার আগেই সামিরা গিয়ে শক্ত হাতে ট্রেটা ধরে ফেলল। তারপর হাসি মুখে বলল, এ কি আপু শুকনো ডাঙায় হোঁচট খাচ্ছ? এখনই তো আপনার এত কষ্ট করে বানানো সিঙ্গারাগুলো পরপারে পাড়ি জমাত। মাইশা কিছু বলল না, শুধু একটু জোর করে হাসি ফুটিয়ে তুলল। তখনও মাইশা ট্রেটা ধরে আছে। সামিরা টেনে নিতে চাইল নিজের হাতে, কিন্তু মাইশা শক্ত করে ধরে আছে ট্রেটা। ছাড়তে চাইছে না। সামিরা, আপু দাও, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। তুমি বসো। কথাগুলো বলে সামিরা ট্রেটা মাইশার হাত থেকে কেড়ে নিল। এরপর সামিরা প্রথমেই ওর মম মিসেস সাবিনা বেগমের কাছে গেল। সামিরা দাঁত কেলানো হাসি দিয়ে বলল, নাও মমো, আগে তুমিই টেস্ট করো। তোমার হবু বৌমার হাতের সিঙ্গারা। না ওয়েট ওয়েট, সবাই একসাথে টেস্ট করবে। আমি আগে সবাইকে দিই, তারপর সবাই একসাথে খাবে এবং কেমন হয়েছে বলবে মাইশা টাপুর সিঙ্গারা। কথাগুলো বলে সামিরা সবাইকে একে একে সিঙ্গারা দিতে শুরু করল। মিসেস সাবিনা বেগম, আচ্ছা তাড়াতাড়ি দাও সবাইকে। সামিরা সবাইকে দিতে দিতেই বলল, কেউ আগে খেতে শুরু করবে না কিন্তু। আমি যখন বলবো তখন মুখে দেবে। সবাই সামিরার বাচ্চামো ভেবে সাই জানাল। সামিরা আবিরকে দিতে গেলে আবির সামিরাকে চোখ রাঙিয়ে বলল, না আমি খাব না। এখন সিঙ্গারা খাওয়ার মুড নেই। সামিরা আবিরকে উদ্দেশ্য করে একটা চোখ টিপ দিল। সবাইকে দেওয়া হয়ে গেছে। সবার হাতে সিঙ্গারা শুধু আবির, মাইশা, মায়া আর সামিরার বাদে। এরপর সামিরা ট্রেটা রেখে দিয়ে দাঁড়িয়ে বলল, 1.2.3 স্টার্ট। এখন সবাই খাওয়া শুরু করো। সামিরার বলা শেষ হতেই
সবাই হাসি মুখে খাওয়া শুরু করল। আর এক কামড় খেয়েই সবাই একসাথে থম মেরে গেল। একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকালো সবাই। ধীরে ধীরে সবার মুখ কিছুটা লাল হয়ে উঠল। একে একে সবার চোখ থেকে পানি পড়তে শুরু করেছে নিঃশব্দে। হ্যাঁ, শুধুমাত্র এই সিঙ্গারা খেয়েও আয়ানের কোনো রিকশন নেই। ও তখন হাতের সিঙ্গারা খেয়ে চলেছে একমনে। এদিকে মঞ্জিলা বেগমও থমকে গেছে। চোখ দিয়ে পানি পড়ছে, সাথে উনার মুখে আছে ভয়ের ছাপ। সামিরা মঞ্জিলা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি, এত টেস্টি হয়েছে যে কান্না করে দিলেন। খাচ্ছেন না কেন? খান। মমো কি হলো, খাও। তোমরা সবাই থেমে গেলে কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আমি তো মাইশা আপুর প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সামিরার কথা শেষ হতে দেরি মঞ্জিলা বেগমের মুখের খাবার উগলে ফেলতে দেরি হয়নি। উনি উঠে দাঁড়িয়ে মুখের খাবার ফেলে দিয়ে হাত দিয়ে মুখের কাছে বাতাস করছেন আর বলছেন, উফফো, পানি, পানি, প্লিজ কেউ পানি দাও। ও মা গো, মরে গেলাম গো। বাকি সবাই কোনো মতে মুখের খাবার গিলে নিয়ে হাতের সিঙ্গারা প্লেটে নামিয়ে রাখল। মিসেস সাবিনা বেগম চোখে পানি নিয়ে মুখে হাসি ফুটিয়ে কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করল, মাইশা বেটা, সবই ঠিক আছে, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে। পানি আনা হয়নি, আমি একটু পানি খাবো, বাড়ি থেকে খেয়ে আসি। হ্যাঁ। কথাগুলো বলে উনি আর এক মুহূর্ত দাঁড়াল না। এক হাতে শাড়িটা ধরে ছুট লাগালো বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। উনাকে যেতে দেখে বাকি সবাইও ছুটে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। মঞ্জিলা বেগম তখনও ওখানে দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছে আর পানি পানি করছে। সামিরা উনাকে উদ্দেশ্যে করে বলল, আন্টি, এখানে পানি নেই, ওই যে সামনে সুইমিং পুল দেখছেন ওখানে যেতে পারেন, অনেক পানি আছে। মঞ্জিলা বেগম সামিরার কথা শুনে প্রথমে সুইমিং পুলের দিকে ছুটে গেলেন, তারপর আবার কি মনে করে যেন পিছন ঘুরে সামিরার দিকে তাকালেন। সামিরা ৩২টা দাঁত বের করে হাসছে, সাথে আবিরও যোগ দিয়েছে। মঞ্জিলা বেগম সামনে ঘুরে এবার ছুট লাগালেন বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আয়ানের চোখ মুখ লাল হয়ে গেছে। ও পুরো সিঙ্গারাটা শেষ করেছে খেয়ে। চোখ একেবারে রক্তবর্ণ ধারণ করেছে। আবির সামিরাকে ইশারা দিল আয়ানকে দেখার জন্য। সামিরা অবাক হল ভাইকে দেখে। এই অবস্থাতেও স্বাভাবিক হয়ে বসে আছে। সামিরা ছুটে গেল আয়ানের কাছে, ভাইয়া, ওটা ঝাল লাগার সত্ত্বেও খেয়ে ফেললে তুমি। তাড়াতাড়ি যাও, পানি খেয়ে আসো। আয়ান কিছু বলল না, শুধু একবার শান্ত দৃষ্টিতে তাকালো মাইশার দিকে। এরপর গম্ভীর মুখে গটগট পায়ে চলে গেল। এদিকে মায়া, সে তো অবাক হয়ে সবকিছু দেখছে। পুরো বিষয়টা ওর মাথার উপর দিয়ে গেল। কিচ্ছু বুঝতে পারছে না ও কি হচ্ছে। তাই ও ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে। একটা সিঙ্গারা তুলে নিল মুখে দেওয়ার জন্য, কিন্তু তার আগেই আবির ওর হাত ধরে থামিয়ে দিল। আবির, খেও না মায়া, সহ্য করতে পারবে না। মায়া অবাক গলায় বলল, কিন্তু ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো স্বাদ মতোই ঝাল দিয়েছিলাম, তাহলে সবাই এমন করছে কেন? আমি তো চেক করেছিলাম, ঝাল তো ঠিকই ছিল। আবির একবার মাইশার দিকে তাকিয়ে বলল, এত বুঝতে হবে না তোমায়। যাও ভিতরে গিয়ে দেখো সবার কি অবস্থা। মায়া, কিন্তু ভাইয়া। মাইশা, অত ভাবিস না তো মায়া, চল ভিতরে যাই, দেখি সবার কি অবস্থা। কথাগুলো বলেই মাইশা মায়ার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। এদিকে সামিরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আবির বলল, শামুক, এত হাসলে হবে? ওই মাইশার একটা ব্যবস্থা করতে হবে না? সামিরা হাসি থামিয়ে বলল, হুম আবুল ভাইয়া, ওর একটা ব্যবস্থা করতেই হবে। এত সহজে ছাড়া যাবে না। কিন্তু আজকে নিজের কাজে নিজেই ফেসে গেছে দুই মামিয়ে। এটাকেই বলে রিভেঞ্জ অব নেচার। কিন্তু ভাইয়া, তুমি ওই ভিডিওটা কোথায় পেলে? সেটা তো বুঝলাম না। তুমি তো প্রথম থেকে এখানেই আছো। আবির, ওটা বলা যাবে না, ওটা সিক্রেট। তবে শোন, ওদের এই রেজিস্ট্রি ম্যারেজের আগেই আমাদের কিছু একটা করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। সামিরা, হুম ভাইয়া, একদম ঠিক বলেছ তুমি।